ড্রয়িং রুম থেকে বেশ শোরগোল শোনা যাচ্ছে। নীলা ভার্সিটি থেকে ফিরে বাবার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে গিয়েছিল। এখন উঠে এত শোরগোল শুনে নিচে নেমে আসে। দরজায় দাঁড়ানো কিয়ানকে চেপে ধরে সবার জেরা করা দেখে কিছুটা অবাক হয়। ইনি আবার করলোটা কি? স্বামীর একপাশে দাঁড়িয়ে মিটমিটে হাসছে। নীলা ভ্রু কুচকে ফিসফিসিয়ে বলে, ভাইয়া কি হচ্ছে এখানে? স্যারকে এভাবে সবাই জেরা করছে কেন? নীলাকে দেখে স্বামীন উৎফুল্ল হয়ে জানাই, তোমার স্যারের ছবি লিক হয়েছে। মেয়েটার চেহারা অবশ্য দেখা যায়নি, তবে কিয়ান তাকে বউ বলেই পরিচয় দিয়েছে। এখন সবাই সেই বউকে দেখার জন্য জোর করছে। নীলা হকচকিয়ে যায়। এত তাড়াতাড়ি এমন কিছু ঘটবে আশা করেনি। বাবার তো মাসখানিক পরে আসার কথা। ভেবেছিল বাবা আসলে পরে সবটা প্রকাশ করবে। তার আগেই মা, এখন ছাড়ো না, বললেই কি কোনো প্রস্তুতি ছাড়া বউকে হাজির করা যায় নাকি? একটা প্রস্তুতির ব্যাপার আছে না? এখন আমাকে ভেতরে ঢুকতে দাও না। বাহ, বিয়ের আগে প্রস্তুতির কথা মাথায় ছিল না, এখন বউকে আনতে প্রস্তুতি শেখা সময়। মমতাজ বেগম কিয়ানের কান টেনে ধরলে স্বামীন চেঁচিয়ে বলে, হ্যাঁ মা, কান টেনে ছিঁড়ে ফেলো। বদমাস ছেলে, বিয়ে করে বউকে প্রকাশ করে না। তোমার পেট থেকে এমন বদমাস হলো কি করে? যেমন ভাবে তুই হয়েছিস, ইনি তো বউকে সামনে আনেইনি এখনো। আর তুই কি করেছিলি ভুলে গেছিস? সোজা বউকে পালিয়ে নিয়ে এসেছিলি। স্বামীন থতমত খেয়ে যায়। তানহা এসে স্বামীনের পিঠে চিমটি দিয়ে দাঁতে দাঁত চেপে বলে, মায়ের বকা না খেলে শান্তি হচ্ছে না না? এত বড় দামড়া একটা লোক এক বাচ্চা বাবা হয়েও মায়ের কাছ থেকে ঝাড়ুর দৌড়ানি খান, লজ্জা করে না? এই দামড়া বেটা হয়ে বউকে ভয় পায় এখনো। আর মা তো মায়ের হাতের মার খাওয়া বড় কোনো বিষয় নয়। নির্লজ্জ পুরুষ মানুষ, আমার ছেলেটা যদি আপনার মতো হয় না, তবে একটাকেও ছাড়বো না আমি। স্বামীন ফিক করে হেসে ফেলে, কৌতুকের সুরে বলে, বোকার মতো কথা বললে বউ। তোমার ছেলে তো অলরেডি ফ্ল্যাট করা শিখে গেছে। দেখো না, নিজের থেকে 4 গুণ বড় মানুষটাকে পরি বলে ডেকে কি ফ্ল্যাট করে। আবার নিজের জন্মদিনে জেন্টেলম্যান হয়ে তার পরীকে স্বাগতম জানায়। কিয়ানের কপালে দুঃখ আছে কিন্তু। কেন কেন? বারে, তার পরীকে কেড়ে নিল না, সে এত সহজে ছাড়বে নাকি? দেখিও তোমার ছেলের কাণ্ডগুলো পরে। আবার বলো না আমি শিখিয়ে দিব। আমি শুধু বলবো তোর পরীকে তোর চাচু বিয়ে করে নিয়েছে, পরে দেখিও তোমার ছেলের কুংফু আর নাগিন ডান্স। তানহা দাঁতে দাঁত চেপে সবটা শুনে যায়। এদিকে কিয়ানকে নাজেহাল হতে দেখে নীলা বেশ মজা পাচ্ছে। প্রতিবার বিভিন্ন কায়দায় কিয়ান তাকে নাজেহাল করত, আজ নিজেই শিক্ষা পাচ্ছে। হঠাৎ তার মনে হয় খেলাটা আর একটু জমাতে হবে, মজা হচ্ছে না। তাই সে এগিয়ে এসে উচ্চস্বরে বলে ওঠে, স্যারের বউ এসেছে বুঝি? কোথায় আমাদের ম্যাডাম? ওই সিরিয়ালের মতো কি আপনার পেছন থেকে ম্যাডামের এন্ট্রি হবে? একটু সরে দাঁড়ান না আপনি। কিয়ান রাগে দৃষ্টিতে নীলার দিকে তাকায়, তাতে নীলার কোনো ভ্রুক্ষেপ নেই। মমতাজ বেগম নীলাকে দেখে বলেন, তুমি কিছুই জানতে না? আমি কিভাবে জানবো আন্টি? স্যার তো আপনার কথাই শোনে না। আমি তো স্রেফ ছাত্রী ব্যতীত কিছুই না। কিন্তু ছবিগুলো তো সেবারের, যখন তুমি তোমার বাবার কাছে গেলে। নীলা কিছুটা মনে করার ভঙ্গিতে বলে, ও হ্যাঁ, মনে পড়েছে। আসলে উনি একদিন আমাকে বাবার কাছে রেখে জরুরি কাজের কথা বলে সারাদিন বাসায় ছিলেন না। সম্ভবত সেই দিনই। নীলা! কিয়ানের দাঁতে দাঁত চেপে তার নাম উচ্চারণ করা দেখে নীলা ভয় পাওয়ার ভঙ্গিতে মমতাজ বেগমের পেছনে লুকায়। আন্টি দেখছেন, সত্যি কথা বলেছি বলে আমাকে ভয় দেখাচ্ছে। আমি ভয় পাচ্ছি আন্টি। অথচ তার মুখে কিটিমিটি হাসি লেগে আছে। কিয়ানের চোখে চোখ রেখে সে বোঝায়, বুঝেন ঠেলা, আমাকে কম বিপদে ফেলেননি। এখন বুঝুন কত ধানে কত চাল। কিয়ান অসহায় হয়ে বউয়ের দিকে তাকায়। মিমু এবার নীলার দিকে আগায়, মুখে শয়তানি হাসি হেসে বলে, ইস, হাতছাড়া হয়ে গেল না? একমাত্র তোমাকে হারাতে আমি এতটা কষ্ট করলাম, লোক লাগিয়েও এই ছবিগুলো উদ্ধার করলাম। ছবিগুলো দেখে কষ্ট হচ্ছে বুঝি? হ্যাঁ গো, বুকের ভেতরটা খুব জ্বলছে। খুলে দেখাবো নাকি? তুমি এত নির্লজ্জ কেন? তোমার এত লজ্জা কেন? লজ্জার ঠেলায় পরপুরুষকে তার অসুস্থ অবস্থায় চুমু দিতে যাও? আমার মতো নির্লজ্জ হলে তো বোধহয় সবার সামনেই শো দেখানো শুরু করতে। মিমু রেগে বলে, তুমি বেশি কথা বলছো নীলা, আর তুমি বেশি উঠছো রিমু। তোমার ডানা ছাড়তে কিন্তু আমার বেশি সময় লাগবে না, আমি শাকচুন্নি। মিমু রাগে ফুসতে ফুসতে মায়ের পাশে দাঁড়ায়। রোজা বেগম মেয়েকে সান্ত্বনা দেন, তুই কিয়ানকে না পেলে কি হয়েছে? নীলাও তো পায়নি। তাছাড়া কাকে না কাকে বিয়ে করেছে কে জানে। ভাবির পছন্দ না হলে ছাড়াছাড়ি করিয়ে দেবে দেখিস। এদিকে মমতাজ বেগমের ছেলেকে জেরা করা থামছে না। কোথায় তোর বউ? দেখাবি বললি যে দেখা,
ছবিগুলো মিথ্যে তাই না? বিয়ে করবি না বলে এসব ধান্দা করছিস? কিয়ান বিরক্ত হয়ে মুখ কুঁচকে বলে, আমি কেন বিয়ে করব না? আমার কি বউয়ের শখ নেই নাকি? বারবার এক কথা বলো কেন? শামিন হো হো করে হেসে ফেলে। হাসতে হাসতে গড়িয়ে পড়ার অবস্থা তার। কি বলে এই ছেলে, এর নাকি বউয়ের শখ আছে? হে হে, নির্লজ্জ ছেলে একটা। কিয়ান একটু বিব্রত বোধ করে। এমনিই তখন থেকে তার ইন্টারভিউ চলছে, তার মাঝে এই বুড়ো বেয়াদব কাহিনী শুরু করেছে। সে দাঁতে দাঁত কিরমির করে বলে, একবার এখান থেকে বেঁচে ফিরতে দে শামিন, তোর খবর করব আমি। বেয়াদব বড় ভাইয়ের সাথে তৈতকারি করছিস? সাহস তো কম না। বেশি কথা বললে সোহানকে ডেকে তোমার সব কাণ্ড কারখানা শোনাতে থাকবো। তোকে তো আমি। মমতাজ বেগম কিয়ানের গায়ে আলতো থাপ্পড় দিয়ে ছেলেকে ধমক দেন। বড় ভাইয়ের সাথে তর্ক বাদ দিয়ে কাজের কথায় আয়। তোর বউকে এখনই সামনে আন, দেখা মেয়েকে। নীলাও দ্বিগুণ উৎসাহের সহিত বলে, হ্যাঁ স্যার দেখান হ্যাঁ স্যার দেখান ম্যাডামকে, আমরা বড্ড উৎসাহী দেখার জন্য। শামিন হাসতেই থাকে। কিয়ান দাঁতে দাঁত চেপে নীলার দিকে তাকায়। সবাই মিলে কিয়ানকে চাপ দেওয়া শুরু করে। স্বামীকে অসহায় দেখে নীলা এবার বড় করে শ্বাস ফেলে তৈরি হয়। এবার স্বামীকে বাঁচাতে তাকে এগুতেই হবে। ঘরের আবহাওয়া মুহূর্তের মাঝেই শান্ত হয়ে যায়। ছবির মেয়েটার মতোই নীলা মাথায় বড় করে ঘোমটা চাপায়। তারপর ধীর পায়ে মমতাজ বেগমের পেছন থেকে হাজির হয়। নম্রভাবে সালাম দিয়ে স্পষ্ট ভাষায় জানায়, আসসালামু আলাইকুম মা, আমি আপনার ছোট ছেলে কিয়ান শিকদারের বউ নীলা রহমান। অবশেষে লুকোচুরি খেলার অবসান ঘটিয়ে হাজির হলাম। দোয়া করুন মা, আপনার সংসার যেন সুখে ভরিয়ে দিতে পারি। নীলার আগমন সবাইকে বরফ বানিয়ে দেয়। সবচেয়ে বেশি শক্ত হয়ে পড়েন মিমু আর তার মা রোজা বেগম। কিছুক্ষণ স্থির থেকে মমতাজ বেগম স্বাভাবিক কণ্ঠে বলে, নীলা তুমি বড্ড দুষ্টুমি করো তা আমার জানা আছে, তাই বলে এমন সিরিয়াস পরিস্থিতিও দুষ্টুমি মানায় না। সরো সামনে থেকে, কিয়ানের সাথে আমায় কথা বলতে দাও। কিয়ান এগিয়ে আসে, নীলার পাশে দাঁড়িয়ে মাথা নামিয়ে জানায়, নীলা এখন আর দুষ্টুমি করছে না, ও সত্যিই আমার বউ, আমরা বিয়ে করেছি। কিয়ান দিন দিন অনেক ফাজলামো শিখেছিস মা, বিশ্বাস করো নীলাই আমার একমাত্র বউ। বিশ্বাস না হলে ভাইয়া আর ভাবিকে জিজ্ঞেস করো, তারাও সবটা জানতো। শামিন থতমত খেয়ে যায়। মমতাজ বেগম বড় ছেলের দিকে তাকাতেই সে আমতা আমতা করতে থাকে। আমি আমি মানে মানে হ্যাঁ কিন্তু। মমতাজ বেগম একদম নীরব হয়ে যায়। নীলা এবার ভয় পেতে থাকে। এবার কি হবে? বাবা থাকলে খুব ভালো হতো, বাবা নিশ্চয়ই সবটা সামলে নিতে পারতো। মমতাজ বেগম আর কিছুই শুনতে চান না। তিনি নিঃশব্দে চলে যেতে নিলে নীলার সামনে গিয়ে দাঁড়ায়। মাথা নামিয়ে নম্র সুরে জানায়, ভুল হয়েছে মা। নীলার কণ্ঠটা খুবই নিচু। নীলার মুখে মা ডাক শুনে মমতাজ বেগম থেমে যান। মমতাজ বেগমকে থেমে যেতে দেখে নীলা ধীরে ধীরে মাথা তোলে। ঘোমটার আড়াল থেকে দেখা যাচ্ছে তার কাঁপা কাঁপা ঠোঁট দুটো। আপনাকে না জানিয়ে বিয়ে করাটা আমাদের ভুল হয়েছে, কিন্তু আপনাকে অসম্মান করার জন্য আমরা কিছু করিনি মা। পরিস্থিতি এমন ছিল যে আপনাকে সবটা জানানোর সুযোগই হয়ে ওঠেনি। মমতাজ বেগম কোনো উত্তর দেন না। নীলার বুকের ভেতরটা ভয় ধুকপুক করতে থাকে। আপনি চাইলে আমাকে বকতে পারেন, শাস্তি যা দেওয়ার দিতে পারেন, কিন্তু দয়া করে আমাকে অপরাধী ভেবে দূরে সরিয়ে দেবেন না। আমি আপনাকে মা মেনেছি, আমাকে দূরে ঠেলে দিয়েন না মা। শেষ কথাটা বলতে গিয়ে নীলার গলা কেঁপে ওঠে। কিয়ান সঙ্গে সঙ্গে তার দিকে তাকায়। নীলা, আমি জানি আপনার কাছে এটা হঠাৎ করে অনেক বড় একটা ধাক্কা, কিন্তু আমি সত্যিই চাইনি বিষয়টা এভাবে প্রকাশ পাক। আমি ভেবেছিলাম বাবা আসার পর সবটা সুন্দর করে আপনাদের জানাবো, আপনার কাছ থেকে বউয়ের মর্যাদা নিয়ে এই বাড়িতে আসবো, কিন্তু তার আগে এসব মা মা বলে কথা বলে ভাবছো আমি সব মেনে নিব? সবকিছু এতই সহজ? কে কিয়ান এসব করার আগে একটাবারও মায়ের কথা মনে পড়লো না? মনে হলো না একবার মাকে সবটা জানাই? এতটাই পর হয়ে গেলাম আমি? নীলা মাথা নাড়িয়ে অস্থির হয়ে বলে, একটু আমার কথা শুনুন মা, আমি তোমার মা বলে ডাকার অনুমতি দিইনি নীলা। মমতাজ বেগমের গম্ভীর কণ্ঠে নীলা স্তব্ধ হয়ে যায়। তার মুখ দিয়ে আর কথা বের হয় না। সে শূন্য দৃষ্টিতে মমতাজ বেগমের দিকে তাকিয়ে থাকে। চোখের কোণে পানি জমে। তা গাল বেয়ে গড়িয়ে পড়ার আগেই সে মাথা নামিয়ে নেয়। কিয়ান কিছু বলতে চেয়েও অসহায় হয়ে দাঁড়িয়ে থাকে। না পারছে মাকে বোঝাতে, আর না পারছে নীলাকে সামলাতে। মমতাজ বেগম গম্ভীর স্বরে ছেলেকে প্রশ্ন করে, কতদিন হলো বিয়ে করেছিস? 13 দিন। মাত্র 13 দিন আগে? না, রেজিস্ট্রি করেছি মাসখানেক হয়েছে।
বাহ বাহ, গুড। আমার সোনার ছেলের আমার মুখ উজ্জ্বল করেছে। আমার তো গ্রিনিচ বোর্ডে নাম লেখানো উচিত। দুটোই অসাধারণ ছেলে জন্ম দিয়েছি আমি। মা, তুই আবারও কথা বলছিস? লজ্জা করছে না? এই শিক্ষা দিয়েছি তোকে, তোদের বাবা জানলে কি বলবি? নীলার বাবাকে কি বলবি? ওনার সামনে মুখ দেখানোর কোনো অবস্থা রাখলি না। বিশ্বাস করে মেয়েকে আমার কাছে রেখে গিয়েছিল, আর আমার গুণধর ছেলে তার মেয়েকে বিয়ে করে ফেললো। পাশ থেকে আগুনে ঘি ঢেলে রোজা বেগম বলে ওঠেন, কিয়ানকে বকে কী লাভ? মেয়ের চরিত্রের ঠিক নেই। আগেই বলেছিলাম চিনি আর পানি একসাথে থাকলে শরবত হতে সময় নেয় না। আর এই মেয়েটাও সাবধান রোজা, কথা বলার সময় মুখ সামলে কথা বলবে। বিষয়টা আমার ছেলে আর ছেলের বউকে নিয়ে। আমি চাইবো না আমার পারিবারিক বিষয়ে কেউ জলঘোলা করুক। রোজা বেগমের মুখ বন্ধ হয়ে যায়। এমন অপমানে তার গা জ্বলতে থাকে। মিমু নিজেও রেগে আছে। সে তো তৎক্ষণাৎ চিৎকার করে বলে ওঠে, আমি আগেই জানতাম এই মেয়ে ভালো না। সেদিন কিয়ানের জ্বরের সময় সে নিজের নোংরা মন নিয়ে কাছাকাছি যাওয়ার চেষ্টা করছিল। যখন তখন কিয়ানের গায়ের ওপর আচমকা এক থাপ্পড়ে তার মুখে একপাশে হেলে যায়। গালে হাত দিয়ে সামনে তাকা দিয়ে পুনরায় আরেক গালে থাপ্পড় পড়ে। পরপর দুটো থাপ্পড়ে তার মাথা ঝিমঝিম করে ওঠে। কিয়ান রাগে হিসিয়ে উঠে বলে, আর একবার তোর মুখ খুললে এখানেই মেরে পুঁতে দিব। কাকে নোংরা বলছিস তুই? তুই সেদিন কি করতে গিয়েছিলি ভাবছিস আমি জানি না? এতদিন ধরে সময়ে অসময়ে আমার কাছে ঘেঁষার চেষ্টা, কারণে অকারণে রুমে চলে আসা কোনো ভালো মেয়ের কাজ? আমার বউকে নিয়ে দুটো কথা বলার আগে নিজের চরিত্র ঠিক করে আয়। আজকের মাঝে তোরা আমাদের বাড়ি থেকে চলে যাবি। তোর মুখটাও দেখার আর রুচি নেই আমার। স্বামীন এতক্ষণ চুপ করে থাকলেও এবার এসে কিয়ানকে আটকায়। সে জানে ভাইয়ের রাগ সম্পর্কে। বাড়াবাড়ি কিছু হওয়ার আগে বলে, থাম কিয়ান, যা বলার পরে বলিস। নীলা কাঁদছে, আগে মা আর বউকে সামলা। নীলার দিকে তাকিয়ে কিয়ান শান্ত হয়। সে মাকে উদ্দেশ্য করে বলে, মা, বাবা আর নীলার বাবা দুজনেই ব্যাপারটা জানে। সেবার ওদের ওখানে গিয়ে সবটা জেনেছে। মমতাজ বেগমের পাগল হওয়ার দশা। সবাই সব জানে দেখছি, তবে কি আমিই পর হয়ে গেলাম? আমাকেই জানানো গেল না? হাই আল্লাহ, এই দিনটাই দেখার ছিল আমার। স্বামীন, এক্ষুনি তোর বাবাকে কল লাগা। ওই লোকটা 13টা না বাজিয়ে আমি ছাড়ছি না। আমাকে সবাই পেয়েছেটা কি? এই তানহা, আমি কি সিরিয়ালে দজ্জাল শাশুড়িদের মতো? তানহা তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে বলে, না মা, আপনি অসাধারণ শাশুড়ি। মোটেও সিরিয়ালে দজ্জাল শাশুড়ির মতো নন। তবে নিশ্চয়ই আমার ছেলে দুটোই সুবিধার না, ঠিক বলেছি না? জি মা, একদম ঠিক বলেছেন। তানহার সম্মতিতে স্বামীন দাঁতে দাঁত চেপে তার দিকে তাকায়। তানহা মোটেও পাত্তা দেয় না। এমন সময় মমতাজ বেগম ঘোষণা দেন, দুদিনের মাঝেই দুজন পুরুষকে বাড়িতে আসতে বল। যা সিদ্ধান্ত নেওয়ার তা পরেই নিব। তার আগ পর্যন্ত সবাইকে আগের মতো দূরত্ব বজায় রাখার আহ্বান করার হলো। অন্যথায় আমার কঠিন রূপ প্রকাশ হলে তা সবার জন্যই খারাপ পরিণতি বয়ে আনবে। তানহা, তুমি এখান থেকে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নীলা আর কিয়ারের সাথে একসাথে থাকবে। সোহান বড় হয়েছে, ওকে ওর বাবার সাথেই রেখো, সমস্যা হবে না। তানহা মিটিমিটি হেসে জানায়, জি মা, আপনি যা বলবেন। স্বামীন চেঁচিয়ে ওঠে, এসব কি বলছো মা? নীলার সাথে তো কিয়ারা থাকবেই, তানহাকে আবার কেন লাগবে? তোরই বা সমস্যা কোথায় যেখানে তানহা থাকতে রাজি? আমি মানে সোহান রাতে কান্না করে, প্রচুর কান্না করে। আমি সামলাতে পারবো না বাবা। এ নাকি বাবা হয়েছে? থাক, সোহান কিয়ানের সাথে থাকবে আর তুই একা থাকবি। এটা তো অন্যায়। দোষ করলো কিয়ান, শাস্তি কেন আমি পাচ্ছি? কারণ অন্যায় যে করে, অন্যায় যে সহে, উভয়েই সমান অপরাধী। তাহলে তো তানহাও সমান দোষী। ও সবটাই জানতো, ওকেও আমার সাথে শাস্তি দিয়ে দাও। মা চলে যেতেই তানহা হাসতে হাসতে নীলাকে নিয়ে চলে যায়। স্বামীন রেগে কিয়ানের দিকে তেড়ে গিয়ে শার্টের কলার চেপে ধরে, শাসিয়ে বলে, আজ আমার ছেলেকে বলবো তোর উপরে গিয়ে মুতু করে দিয়ে আসতে। অকৃতজ্ঞ ছেলে, ছোট থেকে পেলে পুষে বড় করে এই দিন দেখতে হলো। দোষ করবে নিজে, শাস্তি পাবো আমি। সাবধান সোহানের বাপ, আমার সাথে তেরামি করতে আসলে ভালো হবে না। তোমার পুরনো বউয়ের জন্য পীড়িত কমলো না, আর আমার তো সদ্য বিয়ে করা বউ। আমার কষ্টটা একটু অনুধাবন করো ভ্রাতা, তাহলে নিজের কষ্টের কথা বেমালুম ভুলে যাবে। স্বামীর মুখ ভোতা করে নেয়, ভাইয়ের কলার ছেড়ে ভাইয়ের কাঁধে হাত রেখে আফসোসের সুরে বলে, আসলে কি জানিস ভাই, আমাদের ভাগ্যটাই খারাপ, তাই তো বউটাও পেয়েছি ঘাটতারা টাইপের। আমার জন তো নাচতে নাচতে মায়ের কিছু বলে চলে গেল, একটাবারও আমার কথা শুনলই না। কিয়ান একটু নিচু হয়েই স্বামীন মোহর মরিয়ে পড়ে যেতে নিয়েও নিজেকে সামলে নেয়। কিয়ান দূরত্ব বজায় রেখে বলে, এসব পীড়িতের আলাপ আমার সাথে করতে এসো না। তোমার ছেলেটা আমার সাথে রাখছি না। ভাবছো দুটো ভালো কথা বললেই আমি গলে গিয়ে তোমার সাহায্য করব? নো বে। এমনি আমার বউ প্যান করতে করতে চলে গেল। নেক্সট কি হয় আমার সাথে, সেই শঙ্কাই আমি ভয়ে শেষ। নীলা বুঝি তোর উপর অত্যাচার করে? স্বামী নির্যাতন হয়ে গেল না এটা? তাতে কি?
আমরা পুরুষরা সব ক্ষেত্রেই অবহেলিত ভাই। এই মেয়েরা যেভাবে পারবে আমাদের নাচাবে, আর আমরাও নাচতেই থাকি, ভালোবাসি যে। শামিন সোজা হয়ে দাঁড়ায়, বুকে হাত বেঁধে গম্ভীর স্বরে বলে, শোন, মেয়েদের একটু টাইট দিয়েই রাখতে হয়, তুই না জানলে বলিস, শিখিয়ে দিব কিভাবে বউকে সাইজ করতে হয়, তা আমার বেশ জানাই আছে। কিয়ান মুখ বাঁকিয়ে বিরক্তির সুরে বলে, আসছে কোথাকার কোন বীর পুরুষ পরিচয়ধারী নেংটি ইঁদুর। সেই দিনও রাতে দেখলাম রুমের দরজার সামনে পায়চারি করছিলে, ভাবি নিশ্চিত বের করে দিয়েছিল, পরে তো কোথা থেকে ফুল তুলে নে মান ভাঙালে। স্বামী নামতা আমতা করতে থাকে, তো তুই কিভাবে জানলি? তখন তো অনেক রাত হয়ে গিয়েছিল, একটা কাজে ছাদে বসেছিলাম, তোমায় চোরের মতো বের হতে দেখে নজর রাখছিলাম। সোহাগ চাচাদের গোলাপ বাগানের গোলাপগুলো চুরি করে যেই সাধু সাজলে, সে বাবার এখন বীরপুরুষ হওয়ার অভিনয় করে। তুই আমায় অপমান করছিস এখন? ছেলের কাছে অপমানিত হতে হতে কোনো অপমানবোধ বাকি আছে তোমার? স্বামীন ফোঁস করে শ্বাস ফেলে, না, এই জীবনে একটু সম্মান ছাড়া আর চাওয়ার কিছুই নেই। অবশ্য বউয়ের ভালোবাসাটা বেশি দরকার, নয়তো যেই হারে সবাই তাকে নাচাচ্ছে, তাতে তার নৃত্যশিল্পী হয়ে যেতে আর বেশি দিন বাকি নেই। কিয়ান শূন্য দৃষ্টিতে সিলিংয়ে ঘূর্ণায়মান ফ্যানের দিকে তাকিয়ে আছে। সেই ঘটনার পর দুপুর পেরিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে। নীলার কোনো খবর পায়নি সে। এর মাঝে একবার গিয়েছিল খবর নিতে, তানহা বকে ধমকে পাঠিয়ে দিয়েছে, এও বলেছে আর একবার গেলে নাকি মাকে বলে দিবে। আজব তো, এখনো কি মায়ের বকার ভয় পেতে হবে নাকি তাকে? অবশ্য একটু আগের কানমুলার কথা সে ভোলেনি। যাই হোক, মায়ের শাসনই তো হজম করাই যায়, তবে তার বউ, তার একটু খবর না পেলে সে মনে শান্তি মিলছে না। মেয়েটাকে এখনো কান্না করছে, তার কি মন ভালো নেই, নাকি এখন একটু ভালো আছে? রুমের দরজায় হাট করে খুলে যেতে কিয়ান একটু মাথা তুলে তাকায়। ছোট্ট ছোট্ট হাতে বক্সিং গ্লাভস পরিহিত সোহান রুমে এসেছে। টিভিতে বক্সিং ম্যাচ দেখে বায়না করেছিল এই গ্লাভসের জন্য। কিয়ান নিজে তা কিনে দিয়েছিল। সেই গ্লাভসই যে তার কাল হয়ে দাঁড়াবে তা এখনো ভাবেনি সে। কিছু বুঝে ওঠার আগেই ছোট্ট হাতের মালিক তার উপর ঝাঁপিয়ে পড়ে। ছোট্ট সেই দেহে শক্তি কম থাকলেও জেদ কোনো অংশে কম নয়। জেদের বশে সে এলোপাতারি কিয়ানের উপর হাত চালাচ্ছে। আমার পরীকে বিয়ে করেছো কেন? ওকে আমি বিয়ে করব। আমার পরীকে আমায় দিয়ে দাও চাচ্ছু, নয়তো এখানেই তোমাকে মেরে সইয়ে দিব। আমার পরী শুধুই আমার, আমি তোমাকে দিতে পারবো না, আমি তোমাকে নিতে দিব না। কিয়ান এতক্ষণ শান্ত থাকলেও এখন বউ হারানোর ভয়ে পাল্টা আক্রমণ করে। ছোট্ট দেহটাকে ঘুরিয়ে মাথার উপরে তুলে বলে, এভাবে নিয়ে সোজা বারান্দা থেকে ফেলে দিই। না না, আর পড়বো না, নামাও আমাকে। আগে বল, পরী তো চাচি হয়? এটা 10 বার টানা বল। না, বলবো না, পরী আমার চাচি হয় না। আমি পরীকে কোনোভাবেই চাচি বানাবো না। কি বললি? কিয়ান উঠে দাঁড়াতেই সোহান ভয়ে গড়গড় করে 10 বার পরী আমার চাচি বনি হয় বলে ফেললো। কিয়ান হেসে তাকে নামাতেই সোহান দৌড়ে দূরে গিয়ে বেঞ্চি দেয়। আমি মনে মনে না বলেছিলাম, তাই পরী আমায় চাচি বনি হয় না। এখন আমি যাচ্ছি, পরে এসে তোমায় ঢুসুম ঢুসুম করে শুইয়ে দিব একদম। কত শক্তি আমার জানো? হাত উঠিয়ে নিজের বাহু দেখালেও সেখানে পেশির কোনো চিহ্ন নেই। ছোট্ট গোলগাল হাত দেখে কিয়ারে হাসি পেয়ে যায়। এই দেখো কত বড় মাসেল, এক ঘুষিতে তোমাকে উড়িয়ে দিব, তারপর পরীকে নিয়ে নিব। কিয়ান ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করে, তারপর গম্ভীর মুখে মাথা নাড়ে। ও, এত বড় বিপদ আমার সামনে, আমি তো বুঝতেই পারিনি। আমার পরীকে আর একবার কাঁদালে তোমাকে আমি শাস্তি দিব। কিয়ান শান্ত স্বরে বলেই, পিচ্ছি, তুই পরীর কাছে গিয়েছিলি? তোর পরী কি এখনো কাঁদছে? এখন খাচ্ছে, বাবা পিজ্জা এনে দিয়েছে, আমিও তো খেয়েছি, অনেক ইয়াম্মি ছিল। সেটা তোর ঠোঁটের উপর লেগে থাকা সস দেখেই বুঝে যাচ্ছে। আগে খেয়ে দিয়ে শক্ত করে আমার সাথে মারামারি করতে এসেছিলি, লাভ কি হলো? সোহান ফিক করে হেসে ওঠে, ইশারা করে কিয়ানকে বিছানার উপর তাকাতে বলে। পিচ্ছির ইশারায় কিয়ান তাকাতেই চিৎকার করে ওঠে, আমার বিছানা? বদ বিড়ালের বাচ্চা, তোদের তো আমি আমার সেনাপতিরা পালা। সোহানের পিছু পিছু বিড়াল দুটো দৌড়ে পালায়, ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। আজকাল বিড়ালও অ্যাডভান্স হয়ে গেছে, মানুষের কথা বুঝতে পারে। এই সুন্দর বিছানা ভরে 100 মাইল দূরে পাঠিয়ে দিয়ে আসতে পারবে। শান্তি দিল না আর। রাতে ঘুমের মাঝে নিজের উপর ভারী কিছু অনুভব হওয়ায় বিয়ান বিরক্ত হয়। অল্প চোখ মেলে এলোমেলো সোহানকে তার বুকের উপর পা ফেলে রাখতে দেখে অবাক হয়। এই ছেলের ঘুমের দশা এত খারাপ হলো কবে থেকে? ছেলেটা পাশ বালিশে মাথা রেখে তার বুকের উপর পা তুলে রেখেছে। এর আগে দুবার মুখের উপর থেকে হাত সরিয়েছে। এখন এর ব্যবস্থা না করলে একটু পরে বুকের উপর উঠে পড়ে ঘুমাবে। কিয়ান উঠে বসে, ঘুমন্ত সোহানকে কাঁধে তুলে সোজা
রুম থেকে বেরিয়ে যায়। ভাইয়া তার বদ ছেলেকে তার কাছে পাঠিয়ে নিশ্চিত আরাম করছে। কিয়ান ছেলেকে নিয়ে স্বামীনের রুমে যায়। যেহেতু আজ তানহা নেই, তাই বিনা অনুমতিতে রুমে ঢুকতে বাধা নেই, কিন্তু ভেতরে ঢুকে তো সে অবাক। বিছানা খালি, কোথাও স্বামীনের টিকিটাও দেখা যাচ্ছে না। সোহানকে বিছানায় শুইয়ে কিয়ান আশেপাশে চেক করে। ওয়াশরুম, বারান্দা, কোথাও স্বামীনকে না দেখে তার সন্দেহ হয়। সোজা বেরিয়ে আসে নীলাদের রুমের উদ্দেশ্যে। ছাদের সিঁড়ির কাছে এসে কারো ফিসফিস শব্দ শুনে ভ্রু কুচকায়, আর একটু আগাতেই অন্ধকারে ভাইয়া ভাবিকে একত্রে দেখে থমকায়। তানহা চলে আসতে চাইলেও স্বামীন জোর করে তাকে আটকে রেখেছে। এমন পরিস্থিতি দেখে কিয়ান অস্বস্তিতে পড়ে দ্রুত স্থান ত্যাগ করে। তবে মনে মনে ভাইয়ের প্রতি রাগও হয় তার। তাকে বিপদে রেখে ভাই এসে এসব করছে, তবে সে কেন বাদ যাবে? কিয়ান মনে সাহস সঞ্চয় করে নেয়। তবে নীলার রুমের সামনে এসে থমকে যায়। ভেতরে ঢোকার সাহস হচ্ছে না। ভেতরে তো কিয়ারাও আছে, তার উপর সে প্রেগনেন্ট। কিভাবে আছে? শুধু নীলা থাকলে এত ভাবতো না। দরজার সামনে দাঁড়িয়ে সে ভাবনায় বিভোর ছিল। তখনই খট করে নীলার রুমের দরজা খুলে যায়। চমকে তাকাতে নীলাকে দেখেই তার চোখ জোড়া চকচক করে ওঠে। আপনি এত রাতে এখানে কি করছেন? নীলা ভ্রুকুচকে জিজ্ঞাসা করতে কিয়ান হুট করে নীলাকে কোলে তুলে নিয়ে নিজের রুমের দিকে হাঁটা দেয়। নীলা ছটফটিয়ে উঠে বাধা দিলেও লাভ হয় না। তাকে রুমে নিয়ে দরজা লক করে দিলে নীলা রেগে যায়। সমস্যা কি? আপনার নিজ বাড়িতেই এভাবে কিভাবে কিডন্যাপ করার মানে কি? মা যদি বউকে দূরে সরিয়ে রাখে, তবে জামাই হিসেবে বউকে কিডন্যাপ করে আনা আমার কর্তব্য। বিয়ের আগে কর্তব্যের কথা মাথায় ছিল না? যেতে দিন আমায়, আপনার জন্য আর মায়ের কাছে খারাপ হতে পারবো না। এমনি আমায় দেখতে পাচ্ছেন, এসব জানলে বাড়ি থেকে বের করে দিবে। আমি তবে তোমার সাথেই চলে যাবো। নীলা খেকিয়ে ওঠে। আমাকে কি ওইসব পত্নী বৌমা ভেবেছেন নাকি, যে মায়ের থেকে ছেলেকে আলাদা করে ফেলবো? দরকার পড়লে আপনাকে ছেড়ে দিব, তবুও মাকে ছাড়বো না। আমি দুধে মিলে গেল আর আমি আটি হয়ে পড়ে থাকবো? এখন আমদুধ মেলেনি, একবার মিলতে দিন, আপনাকে আমি চিনবই না, তাই নাকি ভেবে বলছো তো? কিয়ান এক পা দুপা এগোতে থাকলে নীলা পিছিয়ে যেতে যেতে বলে, দেখুন সবসময় এসব ভালো লাগে না। আমি মাকে ডাকবো এখনই। ডেকে কি বলবে? তোমার স্বামী রাত বিরেতে তোমায় একটু ভালোবাসতে চাচ্ছে, বলতে পারবে মাকে? বাবা, পারবো না ভাবছেন? ডাকো দেখি কেমন পারো। নীলা ততক্ষণ ড্রেসিং টেবিলের আর কিয়ানের মাঝে আটকা পড়ে গেছে। কিয়ান দুপাশে হাত রেখে তাকে আটকে শয়তানি হাসি দিচ্ছে। তার শয়তানি বুঝতে পেরে নীলাও মনে মনে ফোন দিয়ে এঁটে নেয়। বড় করে একটা শ্বাস ফেলে মা বলে চিৎকার জুড়তেই কিয়ান দ্রুত তার মুখ চেপে ধরে। আমার লক্ষ্মী বউ, এভাবে জামাইকে কেউ বাজ দেয়? বড্ড সাহস হয়ে গেছে তোমার। আমারও দিন আসবে, তখন দেখবো আমার থেকে তোমায় কে বাঁচায়। মুখ গোমড়া করে কিয়ান তাকে মুখ চেপে ধরেই টেনে নিয়ে রুমের বাইরে বের করে দেয়। যাও শাশুড়ি বৌমা, শাশুড়ির আঁচলের তলায় বসে থাকো। আমার কাছে আসলেই খবর আছে, দেখি আমাকে ছাড়া তোমার চলে কিভাবে। মুখের উপর ঠাস করে দরজা আটকে দিলে নীলা থমকে দাঁড়িয়ে থাকে। সে হতভম্ব কিয়ানের এমন আচরণে। এ আবার কেমন অভিমান? পরক্ষণে হেসে ফেলে, নিজের মনে বিড়বিড়িয়ে ওঠে। আমিও দেখি আপনিও কতদিন অভিমান করে থাকতে পারেন জনাব। আমি আছি জ্বালায়, আর তিনি আছেন ভালোবাসা দেখাতে। থাকুন একা, আমার কি। পিঠে কেউ হাত রাখতে নীলা লাফিয়ে ওঠে। তানহাকে দেখে মেকি হাসি দিতে তানহা বলে, বের করে দিলে রুম থেকে? ব্যাপার না, পুরুষ মানুষেরা। একটু পরে দেখবে পিছু পিছু ঘুরছে, পাত্তা দিও। নীলা ভ্রুকুচকে বলে, তো ভাবি আপনি এত রাতে কোথায় ছিলেন? আমি তো অনেকক্ষণ আপনাকে রুমে পাইনি। ওই তো সোহান কাজ ছিল, ওকেই দেখতে গিয়েছিলাম। তানহার আমতা আমতা দেখে নীলা ফিক করে হেসে ফেলে। আলাদা থাকলে বাচ্চারা প্রায়শই হুট আর কেঁদে ওঠে। ব্যাপার না, চলুন গিয়ে শুয়ে পড়ি। কাল তো আমার আবার নতুন পরীক্ষা আছে, শাশুড়ির মন জয় করার পরীক্ষা। তানহা লজ্জা পেয়ে হেসে ফেলে। সে বুঝে গেছে নীলা সাধারণ কোনো মেয়ে নয়। শাশুড়িকে পটিয়ে ফেলা তার জন্য কোনো ব্যাপারই না।